মান পরীক্ষা শুরু। এবার যশোর শিক্ষা বোর্ডে 1,16,000 শিক্ষার্থীর অংশগ্রহণ। করোনা সংক্রমণ ঠেকাতে বিশেষ তৎপরতা, প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর অবস্থান। খুলনা শহরের দুঃখ জলাবদ্ধতা, বর্ষায় চরম ভোগান্তি, শত শত কোটি টাকা খরচেও মিলছে না সুফল। টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থায় জোর বিশেষজ্ঞদের। ভালো কাজের প্রলোভনে ঝিনাইদহের 12 যুবক কাতারে কাজ না দিয়ে আটকে রেখে আরও টাকা দাবি দালাল চক্রের। ভুক্তভোগীদের আদালতে যাওয়ার পরামর্শ পুলিশের। নৌবাহিনীর বহরে যুক্ত হলো 3টি অত্যাধুনিক জাহাজ। সামুদ্রিক নিরাপত্তা, জলদস্যু দমন ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা নৌবাহিনী প্রধানের। এবং উৎপাদন খরচের চেয়ে কম দাম, বিএডিসিকে ধান বীজ দিচ্ছেন না চুয়াডাঙ্গার কৃষকরা। মুখ থুবড়ে পড়েছে সংগ্রহ কার্যক্রম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। সারা দেশের মতো শান্তিপূর্ণভাবে খুলনা বিভাগের জেলাগুলোতেও শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সকালে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন তারা। অনিয়ম নজরদারিতে কেন্দ্রের আশপাশে ছিল একাধিক দল। প্রস্তুতি বিবেচনায় প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও 8:30 থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। প্রবেশপত্র ও প্রয়োজনীয় উপকরণ নিয়ে কেন্দ্রে ভেতরে প্রবেশ করার আগেই শিক্ষার্থীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করেন স্বেচ্ছাসেবকরা। বৃহস্পতিবার প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এবার যশোর শিক্ষা বোর্ডে অংশ নিয়েছেন 1,16,317 জন শিক্ষার্থী। 240টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র 57,854 জন আর ছাত্রী রয়েছেন 58,472 জন। প্রথম দিনের পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, প্রস্তুতি অনুযায়ী প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্ট তারা। পরীক্ষা ভালো হয়েছে, মোটামুটি প্রশ্ন অনেক কমন পড়েছে। যেটা এক্সপেকটেশন করছিলাম যে খুবই কঠিন হবে বা অন্য কিছু, তেমন কিছুই না, নর্মালি সবকিছু ছিল। বলতে গেলে শান্তই ছিল, পরীক্ষার হলের পরিবেশ নিঃশব্দ ছিল এবং ভালোই ছিল, আমার লিখতে সুবিধাই হয়েছে। নকলমুক্ত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কেন্দ্রের আশেপাশে দায়িত্ব পালন করেন একাধিক নজরদারি দল। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নেওয়া হয় সব ধরনের ব্যবস্থা। প্রত্যেকটা কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপর ট্র্যাক অফিসার এবং শিক্ষকবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিয়োজিত আছে। এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে প্রতিটি কেন্দ্রেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি মোতায়েন ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। যশোর ও ঝিনাইদহে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে শনাক্ত হচ্ছে করোনা রোগীও। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী জুয়েল মৃধা ও ঝিনাইদহে আছেন রিপোর্টার লোটাস রহমান সোহাগ। সরাসরি শুরুতে যাচ্ছি জুয়েল মৃধার কাছে। যশোরের ডেঙ্গু পরিস্থিতি প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে। নতুন নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। গত 24 ঘন্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে 5 জন রোগী। এ পর্যন্ত যশোরে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 38 জন, যার ভিতরে হাসপাতালে ভর্তি আছে 12 জন, আর বাকিরা কিন্তু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই যে যারা অসুস্থ হয়ে আছেন তাদের ভিতরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন 3 জন, অভয়নগর হাসপাতালে আছেন 3 জন, এছাড়া বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী ভর্তি আছে। আমরা কথা বলেছি সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য যশোরের সবগুলো হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যাপ্ত চিকিৎসক এবং চিকিৎসা সামগ্রী তাদের হাতে আছে এবং তারা বলছেন যে ডেঙ্গু পরিস্থিতি তারা সামাল দিতে পারবেন। এর পাশাপাশি কিন্তু যশোরে করোনার সংক্রমণ দেখা দিয়েছে। 1 সপ্তাহ আগে যশোরে করোনা সংক্রান্ত হন 3 জন, যে 3 জন চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালেই মারা যান এবং 2-3 দিন বিরতির পর নতুন করে আজকে গত 24 ঘন্টায় একজন করোনা শনাক্ত হয়েছে। চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে এবং তাকে
যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল তার পাশাপাশি RT-PCR পরীক্ষাও করানো হবে এবং তাকে চিকিৎসকরা নজরদারির ভিতরে রেখেছেন। আমরা কথা বলেছি সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে করোনার একটি ঢেউ আসলে যশোরে পড়েছে এবং তারা এই ঢেউকে সামাল দিতে প্রস্তুতি নিয়েছেন। যশোরে নতুন করে 2500 মতো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট পাওয়া গেছে। এছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ফলে এই যে করোনার যে নতুন নতুন যদি রোগী পাওয়া যায় তাদের শনাক্ত করতে তেমন কোনো সমস্যা নেই। এছাড়া চিকিৎসা সামগ্রী পর্যাপ্ত রয়েছে। সিভিল সার্জন আমাদের জানিয়েছেন এখন যশোর পৌরসভার কাছে প্রায় 2000 ভ্যাকসিন আছে। যারা করোনা আক্রান্ত হননি তারা কিন্তু এই ভ্যাকসিন নিতে পারবেন। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ঝিনাইদহ সদর হাসপাতালে আছেন আমাদের সহকর্মী সোহাগ, চলে যাচ্ছি তার কাছে। রাজধানীর বাইরে যে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে সেটা হচ্ছে ঝিনাইদহ জেলা। কারণ সম্প্রতি IEDCR যে কীটতত্ত্ব জরিপ প্রকাশ করছে সেই জরিপে কিন্তু যে ঝিনাইদহের ভয়াবহ চিত্র উঠে এসেছে, যেটা জরিপ অনুযায়ী ঝিনাইদহে যে ডেঙ্গুর যে ব্রুটো ইন্ডেক্স সেই ইন্ডেক্স কিন্তু 60% এসে দাঁড়িয়েছে, যেটা ফলাফল অনুযায়ী যে 20% হলে ঝুঁকি উচ্চ ঝুঁকিতে বলা যায় সেটা কিন্তু 60% এসে দাঁড়িয়েছে। এবং জরিপ যেটা বলছে যে ঝিনাইদহের মোট 270টি বাড়িতে তারা অভিযান চালিয়েছিল এবং 270টি বাড়ির মধ্যে 162টি পাত্রে এডিস মশার লার্ভা পাওয়া গেছে, যা আসলেই উদ্বেগজনক হিসেবে বলা যায় আর কি। তো স্বাস্থ্য বিভাগ কাজ করছে যে এই ডেঙ্গু যাতে মহামারী আকার ধারণ না করে সে বিষয়ে কিন্তু স্বাস্থ্য বিভাগ কাজ করছে। তো আমরা আজকে যেটা আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, আসলে ঝিনাইদহে কিন্তু মাত্র গত 24 ঘন্টায় মাত্র একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং বর্তমানে ঝিনাইদহে 2 জন চিকিৎসাধীন আছে, একজন হরিণাকুণ্ডু হাসপাতাল এবং একজন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে সচেতন মহল বলছে যে ডেঙ্গুর যে ব্রুটো ইন্ডেক্স 60% যা উদ্বেগজনক হিসেবে দাঁড়িয়েছে, এটা যদি আক্রান্ত বা বেড়ে যায় ডেঙ্গু আক্রান্ত হার যদি বেড়ে যায় তাহলে হয়তো পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে এবং ডেঙ্গু মহামারী আকার ধারণ করতে পারবে। তো স্বাস্থ্য বিভাগের প্রতি তারা যেটা বলছে, স্বাস্থ্য বিভাগ জেলা উপজেলা পর্যায়ে বা পৌরসভায় পর্যায়ে মশক নিধন অভিযান শুরু করবে এবং সচেতনতা বাড়াবে, এটা কিন্তু তারা আশা করছে। নতুবা ডেঙ্গুর যে ব্রুটো ইন্ডেক্স, এই ইন্ডেক্স অনুযায়ী যদি জীবাণু বহন শুরু করে সেক্ষেত্রে কিন্তু মহামারী ধারণ করতে পারে, এটা কিন্তু মানুষ আশঙ্কা করছে। তো সাধারণ মানুষ বলছে যে এই ডেঙ্গু রোধে সচেতনতা বাড়াতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কিন্তু তারা চালাতে হবে। কিন্তু আমরা কিন্তু এমনটা কোনো পৌরসভা বা উপজেলাতে এখনো ভাবে শুরু করতে আমরা দেখিনি। তো আশা করছে মানুষ এই দ্রুত এই মশক নিধন অভিযান শুরু হবে, এটা কিন্তু তারা আশা করছে। তো এই ছিল ঝিনাইদহের যে ডেঙ্গু পরিস্থিতি তার সর্বশেষ। ঝিনাইদহ, তার আগে যশোর থেকে আমরা জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর। যাচ্ছি পরের সংবাদে। বর্ষায় খুলনা নগরীর অন্যতম প্রধান সমস্যা জলবদ্ধতা, যা নিরসনে বছরের পর বছর সিটি কর্পোরেশনের প্রকল্প চললেও মিলছে না সুফল। সামান্য বৃষ্টিতেই নগরীর বেশিরভাগ এলাকা ডুবে যায়। নগরবাসী বলছেন এটি প্রশাসনিক ব্যর্থতার ফল। এজন্যই টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনা নগরীর বিভিন্ন ড্রেনের পানি রূপসানিতে যাওয়ার অন্যতম পথ এই লবণচড়া খাল। তবে সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণের কারণে দীর্ঘদিন যাবৎ এই খালের মুখ বন্ধ রয়েছে। এতে ময়লা, আবর্জনা আর কচুরিপানা জমে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন। শুধু এখানেই নয়, খুলনা নগরীর মতিয়াখালী, ক্ষেত্রখালী, নিরালা, খানজাহান রোড সহ অন্তত 10টি এলাকায় ড্রেন ও খালের মুখে বাঁধ রয়েছে। অবৈধ দখল, অনিয়মিত বর্জ্য অপসারণ, জলাশয় কমে যাওয়া ও সিটি কর্পোরেশনের প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতায় পরিস্থিতি আরও নাজুক। সামান্য বৃষ্টিতেই মূল সড়কে পানি নামতে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। পানি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যম হচ্ছে এই সুইচ গেটগুলো।
কিন্তু সেই সুইচ গেটগুলো বন্ধ। সিটি কর্পোরেশন নিয়মিত পরিষ্কার না করার কারণে ময়লার স্তূপ জমা করার কারণে পানি নামতে পারছে না। গত 7 বছরে ড্রেনেজ মাস্টার প্ল্যানে 634 কোটি টাকা খরচ করেছে খুলনা সিটি কর্পোরেশন। বছর জুড়ে খোরাখুরি আর জনদুর্ভোগের মধ্যে 198টি ড্রেন পুনর্নির্মাণ হলেও আষাঢ়ের প্রথম বৃষ্টিতেই জলজটে নাকাল নগরবাসী। রাস্তায় এই পর্যন্ত পানি, রাস্তাতে লুঙ্গি কাছে যাওয়া লাগে, লুঙ্গি কাছে আসা লাগে। 2 দিন করবে তারপর আর খোঁজ নাই, এখনো দেখেন না এসকেভিটার এখনো আসেনি। চলমান ড্রেনেজ প্রকল্পের পাশাপাশি একাধিক স্লুইস গেট, পাম্প হাউস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত জলাবদ্ধতার আশঙ্কায় স্বয়ং কর্তৃপক্ষ। পাম্প হাউস যতক্ষণ পর্যন্ত আমি চালু করতে না পারবো, ইন্টারমিডিয়েট পিরিয়ডে এই জলাবদ্ধতা থাকবে। পরিকল্পিত উন্নয়নের জন্য যদি এই খাল, নালা এবং এই অন্যান্য জলাশয়গুলো অবৈধভাবে ভরাট না হয়, সেই উদ্যোগ গ্রহণ করে, তাহলে একটা সম্ভব। বর্তমানে 1206 বর্গ কিলোমিটার নতুন ড্রেন ও 414 কিলোমিটার ড্রেন পুনর্নির্মাণের কাজ চলমান রয়েছে খুলনা সিটি কর্পোরেশনে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনায় আছেন রিপোর্টার আব্দুল আল মামুন রুবেল। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার। সরাসরি যাচ্ছি সেখানে। দর্শক, আমরা প্রতিবেদনটিতে দেখছিলাম যে জলাবদ্ধতা আসলে কিভাবে খুলনায় বর্ষা মৌসুম হলেই হয় এবং এটির আসলে কারণ কি সেটাও আমরা খোঁজার চেষ্টা করেছি। এখন আসলে আমরা জানতে চাই যে বছরের পর বছর খুলনা সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণ করে, টাকা খরচ করে, তবে কেন সুফল মিলছে না। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জব্বার। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমরা এই বছর, চলতি বছর প্রথম যে ভারী বর্ষণ, সেখানেই দেখলাম পুরো নগর জলাবদ্ধতায় পড়ে গেছে এবং কোথাও কোথাও পানি নামতে 10 থেকে 12 ঘন্টা সময়, কোথাও 2-3 দিনও লেগেছে। এত টাকা আপনারা খরচ করছেন, সুফল কেন মিলছে না? ধন্যবাদ আপনাকে। আসলে খুলনা শহরের জলাবদ্ধতা সৃষ্টি হয় 2টা কারণে। একটা হলো মানুষের তৈরি, আর একটা হলো আপনার প্রাকৃতিকভাবে। এই 2টাকে যদি আমি একটু ব্যাখ্যা করি, প্রথম হলো যে আমরা মানুষের তৈরি। আমাদের এখানে 2011 সালে একটা ড্রেনেজ মাস্টার প্ল্যান আমরা তৈরি করেছিলাম। সেই মাস্টার প্ল্যান অনুসারে 1205 কিলোমিটার ড্রেন আমরা নতুনভাবে তৈরি করব, কারণ স্লোপ মেনটেন করতে হবে, এর প্রপার ডিজাইন করতে হবে। এইটা করে আমরা প্রকল্প প্রস্তাব সাবমিট করেছিলাম। সেই ক্ষেত্রে প্রথম পর্যায়ে আমাদের 13 সালে সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট প্রজেক্ট নামে একটা প্রজেক্ট এসেছিল, প্রায় 150 কোটি টাকার মতো। সেটাতে খাল খনন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করেছি। সেটা মাত্র হয়েছে আমার 10%-এর মতো। বাকি আরেকটা প্রজেক্ট তখন সাবমিট করলাম 2018 সালে, খুলনা শহরের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। এই প্রকল্প প্রায় 823 কোটি টাকা এবং এই প্রকল্প থেকে আমরা 255 কিলোমিটার ড্রেন আমরা নির্মাণ করছি এবং করতে যাচ্ছি। কিছু প্রায় 80%-এর মতো নির্মাণ করা হয়ে গেছে, বাকি আছে এই প্রজেক্টের আর 20% মতো। তাহলে আমার মোট 30%, আমি টোটাল 100%-এর মধ্যে 30% ড্রেনেজ নেটওয়ার্ক কমপ্লিট করলাম। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, খুলনা শহরের অন্যান্য যে স্টেক হোল্ডারগুলো আছে, যেমন কেডিএ, রিসেন্টলি কেডিএ অনেকগুলো খালে তারা বাদ দিয়ে কাজ করছে। নিরালা খাল, বাস্তুয়ারা খাল, এরকম অসংখ্য, মতিয়াখালী খাল, লবণচোরা খাল, প্রত্যেকটা খালে তারা বাদ দিয়ে রাস্তা নির্মাণ করার জন্য। আসলে সমন্বয়হীনতা আপনাদের সঙ্গে কথা না বলে এইভাবে করছে? না, সমন্বয়হীনতা মানে যেটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা ত্রুটি। উনি প্রজেক্টটা করবেন, অবশ্যই আমার খালটা ক্লিয়ার রেখে উনার কনস্ট্রাকশন উনি করবেন, কিন্তু উনি টোটালি খাল বন্ধ করে দিয়েই কনস্ট্রাকশন কাজ চলছে, তাহলে পানি তো বেরোবে না। এই যে কয়েকটা মেইন আউটলেটে যে বাধা, এই কারণে খুলনা শহরে পানিটা আপাতত যাচ্ছে না। কিছু জায়গায় আমরা দেখেছি অবৈধভাবে খাল দখল রয়েছে, অনেক জায়গায় বাঁধ দিয়ে রাখা হয়েছে। এগুলো আসলে সিটি কর্পোরেশন উদ্ধার করতে পারে না কেন? হ্যাঁ, এটা আমরা ওই প্রথম যে বর্ষাটা হয়েছিল তারপরে কিন্তু আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট এটা বাঁধটা ছেড়ে দেওয়ার পরেই কিন্তু পানিটা সরে গিয়েছে। কিন্তু এখন যদি কনস্ট্রাকশন পিরিয়ডে আবার ওনারা এই একই কাজ করেন, আমার খালের পানি সরবরাহ ঠিক রেখেই অথবা অল্টারনেটিভ চ্যানেল তৈরি করেই কিন্তু ওনার কনস্ট্রাকশন করতে হবে। এটা হলো কেডিএর আসলে প্রকল্প ম্যানেজমেন্টের একটা প্রবলেম, আমাদের কোনো প্রবলেম। আরেকটা বিষয় হচ্ছে, আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টও দেখি একটা বড় ত্রুটি রয়েছে, ময়লা আবর্জনা ড্রেনে জমা থাকে, ফলে দুর্ভোগ হয়। এই ওয়েস্ট ম্যানেজমেন্টও কিন্তু সিটি কর্পোরেশন ঠিকভাবে করছে না বলে অভিযোগ পাচ্ছি আমরা। জি, এটাও সঠিক ধরেছেন, কারণ বর্জ্য ব্যবস্থাপনা যদি আমরা ঠিক মতো না করতে পারি, আমাদের যেসব ড্রেন কাভার্ড নাই, যেসব ড্রেন ওপেন, সেই সব ড্রেনে কিন্তু জনগণই প্রতিনিয়ত বুঝে হোক না বুঝে হোক তারা ময়লা ফেলছে এবং এই ফেলার পরেই কিন্তু পানিটা জমে যাচ্ছে, সরতে পারছে না। এই ক্ষেত্রে আমরা ব্যাপক
প্রোগ্রাম হাতে নিয়েছি, প্রতিনিয়তই আমাদের লোকজন পরিষ্কার করছে, কিন্তু প্রবলেম আমাদের প্রশাসনিক কিছু আছে। যেমন হলো 1987 সালের সেট আপে খুলনা সিটি কর্পোরেশন চলছে, জনবলের ব্যাপক ঘাটতি। এই ঘাটতি মিটায়ে 87 সাল এবং 2025 সাল বড় একটা ডিফারেন্স। নতুন আসলে কি পরিকল্পনা রয়েছে? আমরা শুনেছি স্লুইস গেট বা পাম্প হাউস নির্মাণের কথা ভাবছেন আপনারা জলাবদ্ধতা নিরসনের জন্য। হ্যাঁ, এখন আসেন প্রাকৃতিকভাবে মোকাবেলা করার জন্য আমরা কিছু অ্যাডাপটিভ মেজার নিয়েছি। যেমন রূপসা ঘাটে একটা পাম্প হাউস নির্মাণ, লবণচড়া 2 নম্বর স্লুইস গেটে পাম্প হাউস নির্মাণ এবং আলুতলা স্লুইস গেটটা 10 বেন্ট এখন আছে, ওটাকে 11 বেন্ট করব। এই পরিকল্পনাটা যখন আমরা হাতে নিয়েছিলাম এবং সেইভাবে প্রকল্প প্রস্তাবও দিয়েছিলাম, আমাদের টেন্ডার প্রক্রিয়াও হয়ে গিয়েছে রূপসারটা, আর লবণচড়াটা ডিজাইন চলছে। পাম্প হাউস স্থাপন করলে যেটা হবে, জোয়ারের পানি যেটা ঢুকছে ওইটা সাথে সাথেই আমাকে বের করে দিতে পারবো, এবং এট দ্য সেম টাইম যখন বৃষ্টি হবে তখনই কিন্তু পানিটা শহরে জমে যায় এবং নদীতে তখন জোয়ার থাকে। সো পাম্প হাউসের মাধ্যমেই এই ইমিডিয়েট অ্যাকশনটা শুরু হবে। সো জলাবদ্ধতা ভবিষ্যতে আশা করি এই সব সিস্টেমগুলো চালু হলে সমস্যা সমাধান হবে। দর্শক, আমরা আসলে শুনছিলাম খুলনা সিটি কর্পোরেশন কর্মকর্তারা নানা জায়গায় তাদের সীমাবদ্ধতার কথা আসলে স্বীকার করেছেন, পাশাপাশি বলছেন নতুন বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এবং তারা প্রত্যাশা করছেন এসব প্রকল্প বাস্তবায়ন হলে খুলনা শহরের যে জলাবদ্ধতা সেটি আর থাকবে না। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জলাবদ্ধতা নিয়ে আলোচনার সবশেষ। খুলনা শহরের জলাবদ্ধতা প্রতিকার ও কারণ সম্পর্কে জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আল মামুন। তার সঙ্গে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার। শুনছিলাম সে আলোচনা। যাচ্ছি পরের সংবাদে। বিদেশে ভালো কাজের প্রলোভনে সর্বস্ব হারিয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার 12টি পরিবার। গত 8 মাস ধরে একটি বাড়িতে আটকে রাখা হয়েছে তাদের। কাজ না দিয়ে উল্টো আরও টাকা পাঠানোর কথা বলছে দালাল চক্র, দেয়া হচ্ছে হুমকিও। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী একজনের পরিবার। বাদীপক্ষকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ পুলিশের। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকমারি গ্রামের কৃষক মোহাম্মদ হানিফ জীবিকার তাগিদে তার ছেলে সজীব হোসেন 8 মাস আগে 4.5 লাখ টাকা খরচ করে কাতার যান, কিন্তু এখনো তার কোনো চাকরি নেই পর্যাপ্ত খাবারও। একই অবস্থা একই গ্রামের বিধবা নারী নূরজাহান বেগমের ছেলে সাইদুল ইসলামের। অভিযোগ উঠেছে স্থানীয় নজরুল ইসলাম ও তার কাতার প্রবাসী ছেলে মাসুম বিল্লাহ মামুন কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার সজীব সাইদুল সহ 12 জনের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে কাতারে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তাদের আটকে রাখা হয়েছে একটি বাড়িতে। কাজকর্ম দেয় না, কোনো খাওয়া দেয় না ঠিক মতো, উল্টো টাকা চাচ্ছে, খুব জুলুম অত্যাচার হচ্ছে। আমি এখানে আর থাকতে পারছি না, দেশে ফেরত যেতে চাই, আমার টাকা পয়সা সে ফিরিয়ে দিই। কোনো উপায় না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী একজনের পরিবার। নাদের হাল করে, তারা কথাবার্তা আমাদের শোনে না, মেনেও নেয় না, আমার ছেলেবেলে কাজও দেয় না। আমরা আইনের কাছে সুষ্ঠু বিচার চাই, এইটুকুই শেষ কথা। থানায় অভিযোগের পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্তের পরিবার। বাড়িতে তালা ঝুলছে, মোবাইল ফোনও বন্ধ। দ্রুত আমার ছেলে বাড়ি আসুক, পরবর্তীতে এরকম কাজ কেউ না করে। আইনের কাছে আমরা বিচারও চাই, আবার এদের সুস্থ কাজ অথবা টাকা দুটো আমরা চাই। পুলিশ বলছে অভিযোগের ভিত্তিতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও অভিযুক্তরা পলাতক থাকায় সম্ভব হয়নি। যেহেতু নগদ টাকা লেনদেনের বিষয়, এই জন্য বাদীকে আমরা পরামর্শ দিয়েছি বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টা সমাধান করা। ভুক্তভোগীদের তথ্য মতেই তারা এখন পর্যন্ত কাতারের সালাল মোহাম্মদ এলাকায় একটি বাড়িতে অবস্থান করছেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। মেহেরপুরের গাংনীতে স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। সকালে নওদা মঠমোড়া গ্রামে বিএনপি অফিসের সামনে স্কচ টেপ মোড়ানো বস্তুটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ। এর পাশেই পড়েছিল একটি চিরকুট, সেখানে শেখ হাসিনার নাম উল্লেখ করে বিএনপিকে হুমকি দেওয়ার কথা উল্লেখ ছিল। বোমা সদৃশ বস্তু দুটি পানি বালু ভর্তি পাত্রে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। নৌবাহিনীর বহরে যুক্ত হলো 3টি অত্যাধুনিক ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙা। আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজগুলো সমুদ্র নিরাপত্তা ও উদ্ধার অভিযানে সক্ষমতা বাড়াবে বলে আশা নৌবাহিনী প্রধানের। নামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। লম্বা সাইরেন আর ঘণ্টা বাজিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে পথ চলা শুরু হলো নতুন 3 ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙার।
বৃহস্পতিবার সকালে খুলনা নেভাল জেটিতে জাহাজগুলোর কমিশনিং ফরমান তুলে দেন বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। প্রতিটি ডাইভিং বোট দৈর্ঘ্যে 38.90 মিটার আর প্রস্থে 9 মিটার, ঘন্টায় সর্বোচ্চ 15 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। বোটগুলোতে রয়েছে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম, রয়েছে 12.7 মিলিমিটার হেভি মেশিন গান, সার্ভেইলেন্স র্যাডার, জিপিএস, ইকো সাউন্ডার সহ উন্নত ডাইভিং ও সেন্সর পদ্ধতি। জাহাজ তিনটির কমিশনিং করে নৌপ্রধান জানান, ডাইভিং বোটগুলো সামুদ্রিক নিরাপত্তা, সম্পদ রক্ষা, জলদস্যু দমন ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই তিনটি ডাইভিং বোট সংযোজনের ফলে সোয়ার্ডস কমান্ডের কার্যদক্ষতা আরও বেগবান হবে এবং তারা দেশ ও জনগণের সেবায় নিজেদেরকে আরো অধিকভাবে নিয়োজিত করতে সক্ষম হবেন। খুলনা শিপইয়ার্ডে 2021 সালে নির্মাণ শুরু হয় জাহাজগুলোর। কাজ শেষে গত 5 মে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। প্রযুক্তি নির্ভর এই তিনটি ডাইভিং বোট বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়ার মাধ্যমে ত্রিমাত্রিক সক্ষমতা অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল নৌবাহিনী, যা সমুদ্র নিরাপত্তা ও উদ্ধার অভিযানে নতুন দিগন্ত উন্মোচন করবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। উৎপাদন খরচের চেয়ে কম দাম পাওয়ায় সরকারকে ধান বীজ দিচ্ছে না চুয়াডাঙ্গার কৃষকরা। এতে মুখ থুবড়ে পড়েছে বীজ সংগ্রহ কার্যক্রম। কৃষকদের দাবি, প্রতি কেজিতে উৎপাদন খরচ 53 টাকার বেশি হলেও বিএডিসি দিচ্ছে 48 থেকে 49 টাকা। মাহফুজ মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। আপৎকালীন খাদ্য মজুত ও চাষিদের সহায়তায় চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে ধান বীজ সংগ্রহ করে থাকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। গত 19 জুন চলতি মৌসুমের বোরো জাতের ধান বীজের মূল্য কেজি প্রতি 48 থেকে 49 টাকা নির্ধারণ করা হয়। বীজের মূল্য জানার পর থেকে চুয়াডাঙ্গার কৃষকরা সরকারকে বীজ দেয়া বন্ধ করে দিয়েছেন। কৃষকদের দাবি, প্রতি কেজি ধান বীজ উৎপাদনে খরচ হয় 53 টাকার বেশি। সরকারের নির্ধারিত দামে বীজ দিলে লোকসান হবে তাদের। আমরা পার কেজি বীজ কিনছি 74 টাকা আর আমরা ধান দিচ্ছি 48 টাকা, তাহলে আমরা কিভাবে চাষিটিকে দেখবো? বিএডিসি যদি রেট বাড়ায় তাহলে আমরা বীজ দেবো, তা নাহলে আমরা বীজ দেওয়া আমাদের সম্ভব না। সংশ্লিষ্টরা জানায়, গত বছরের তুলনায় এবার কেজিতে 2 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে ধান বীজের দাম। কোনো কৃষক পর্যায় থেকে আমাদেরকে লিখিতভাবে বিষয়টা অবহিত করেন, তাহলে আমরা এটাকে সদর দপ্তরে অবহিত করব। গুণগত মানসম্পন্ন বীজ সংগ্রহ করার জন্য যদি রেট বেশি লাগে, সেই ক্ষেত্রে আমরা কর্তৃপক্ষ হেডকোয়ার্টারের সাথে আমরা যোগাযোগ করব। চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় 7680 মেট্রিক টন বোরো ধানের বীজ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত সংগ্রহ হয়েছে 2200 মেট্রিক টন বীজ। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। পিলার ও ছাদে ফাটল, দেয়াল থেকে খসে পড়েছে পলেস্তরা। জরাজীর্ণ ভবনে চলছে বাগেরহাটে সদর উপজেলার এসিল্যান্ড ও ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম। নথি নষ্ট হওয়ার পাশাপাশি সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। তবে নতুন ভবন নির্মাণে মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। জরাজীর্ণ ভবনে চলছে সরকারি কাজ। পিলার ও ছাদে ফাটল, দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। বাগেরহাট পৌরসভার পুরাতন বাজার এলাকায় ভূমি বিভাগের সদর উপজেলার সহকারী কমিশনার কার্যালয় ও সদর ইউনিয়ন ভূমি অফিসে 2টি ভবন। অবকাঠামোর বেহাল দশায় চাহিদা অনুযায়ী সেবা দিতে পারছেন না কর্মকর্তা কর্মচারীরা। বর্ষায় দেয়াল ও ছাদ দিয়ে পানি পড়ে আসবাবপত্র ও প্রয়োজনীয় নথিপত্র নষ্ট হচ্ছে। কক্ষ সংকটে বসতেও পারছেন না কর্মচারী ও সেবা প্রত্যাশীরা। ঝুঁকি নিয়েই চলছে 9 ধরনের সেবা প্রদান। বসার জায়গাটাই নাই এবং যে পাবলিক সেবা দিতে গেলে আমাদের নানান রকমের বিভ্রান্তিতে পড়তে হয়। কাজের লোড এত বেশি, কিন্তু সেই হিসাবে আমাদের অফিসটা খুবই ছোট হয়ে গেছে। এখানে এ জায়গায় আমরা এসে ভোগান্তিতে পড়ি, তাদের যাতে ভিতরে বর্ষা হলে ভিতরে পানি পড়ে। আমরা এখানে সবসময় আপডেট করে খাজনাপাতি দেই, কিন্তু আমাদের সেবা গ্রহীতার জায়গাটা এত জরাজীর্ণ, এটা অবশ্যই সংস্কার করা প্রয়োজন। অবকাঠামোর সংকটে নথি নষ্ট হওয়ার পাশাপাশি সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। আমাদের নিজেরই আসলে কোনো কাগজপত্র রাখা, কোনো একটা র্যাক রাখা, কোনো কিছু রাখা, উপরে রেকর্ড রুমের অবস্থাও খুবই খারাপ, যেখানে পানি পড়ে অধিকাংশ কাগজপত্র নষ্ট হয়ে যায়। তবে নতুন ভবন নির্মাণে মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। নতুন বিল্ডিং করার জন্য প্রস্তাব অলরেডি পাঠিয়েছি। আমরা আশা করি এটা খুব দ্রুত কার্যক্রম শুরু হবে এবং শুরু হলে আমাদের বাগেরহাট মানুষের ভূমি সেবা সংক্রান্ত
সেবাটা আরো সহজে আমাদের ভূমি অফিস থেকে দিতে পারবে। বাগেরহাট সদর উপজেলা 10টি ইউনিয়নের মধ্যে 5টিতে ভূমি অফিস রয়েছে, বাকি 5টিতে নেই কোনো কার্যালয়। চিকিৎসক সহ জনবল সংকটে মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ওষুধ সহ মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা, অভিযোগ রোগীদের। যদিও সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। বেনিয়ামিনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা, এরপর আবারও অপেক্ষা চিকিৎসা সেবা পাওয়ার। দুর্ভোগের যেন শেষ নেই মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 1963 সালে প্রতিষ্ঠিত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত হয় 2006 সালে, কিন্তু সেই অনুপাতে নিয়োগ দেওয়া হয়নি জনবল। হাসপাতালটিতে 26 পদের বিপরীতে আছেন মাত্র 5 জন চিকিৎসক। বন্ধ অপারেশন থিয়েটার ও নষ্ট জেনারেটর। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা। রয়েছে ওষুধ না পাওয়ার অভিযোগও। রোগীর হার খুবই বেশি, তাতে আমি 1 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। ডাক্তার আমাকে 5টা ওষুধের কথা লিখছে, আমি স্টোরে আসছি, তারা বলছে স্টোরে থেকে পাওয়া যাবে না। বারান্দায় বসে আছি, ভিতরে হয়েছে বেড নাই। একসঙ্গে ধরেন 10টা রুগী আসলো, আমার সিস্টার 3টা, 10টা রুগীর কাছে তো আমার সিস্টার একসঙ্গে যেতে পারবে না। অ্যানেস্থেসিওলজিস্ট উনি এখানে এই পদটি ওনার শূন্য আছে, এই কারণে ওটি আমাদের বেশ কিছুদিন প্রায় 2 বছরের ওপরে বন্ধ আছে। অপ্রতুলতার কথা স্বীকার করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস সিভিল সার্জনের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, আশ্বস্ত করেছেন যে চেষ্টা করা হচ্ছে, পেলে আমরা চালু করতে পারবো। আর মেডিকেল অফিসার আসলে যা আছে একটু কমই আছে, এর মধ্যে সেবা দিচ্ছে, কষ্ট হচ্ছে, ওইটাও নিয়োগ প্রক্রিয়া আছে, নিয়োগ হলে আসলে ডাক্তার পাওয়া যাবে আশা করি, এবং এই সমস্যাগুলো সমাধান হবে আর কি। প্রতিদিন হাসপাতালে 400 থেকে 500 রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। বেনিয়ামিন, সময় সংবাদ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। এবার যশোর শিক্ষা বোর্ডে 1,16,000 শিক্ষার্থীর অংশগ্রহণ। করোনা সংক্রমণ ঠেকাতে বিশেষ তৎপরতা, প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর অবস্থান। খুলনা শহরের দুঃখ জলাবদ্ধতা, বর্ষায় চরম ভোগান্তি, শত শত কোটি টাকা খরচেও মিলছে না সুফল। টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থায় জোর বিশেষজ্ঞদের। এবং ভালো কাজের প্রলোভনে ঝিনাইদহের 12 যুবক কাতারে, কাজ না দিয়ে আটকে রেখে আরও টাকা দাবি দালাল চক্রের। ভুক্তভোগীদের আদালতে যাওয়ার পরামর্শ পুলিশের। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ের।